ওয়েলকাম ভিউয়ার্স। আমরা আজকে 2 আগস্ট 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আমরা 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রত্যেকদিন সকাল 8টার সময় আমাদের এই ভিডিও প্রকাশিত হয়। আর আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ক্লাসের যা পড়ানো হয় তার পিডিএফ ডেসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকে। আর ওইখান থেকে গিয়ে তোমরা প্রশ্ন এবং উত্তর দুটাই কিন্তু ডাউনলোড করতে পারবে। অর্থাৎ অনেক সময় কি হয়, আমরা যদি উত্তরটা নিয়ে শুধু পড়াশোনা করি তাহলে আমাদের মনে রাখার ক্ষমতাটা ধীরে ধীরে উম, কমতে থাকে বা অতটা সেভাবে বৃদ্ধি পায় না। তো আমরা প্রথমে কি করব, প্রশ্নটা নিয়ে উত্তরটা মনে করার চেষ্টা করব, বা সে হলে দরকার হলে খাতায় আমরা লিখে নেব। তারপর কি হবে, ডেসক্রিপশনে গিয়ে উত্তরটা ডাউনলোড করে উত্তরটা আমরা মিলিয়ে নিতে পারবো। ঠিক আছে, এই সুবিধাটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভর্তি হতে চাও, আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আজকে সরাসরি প্রথম প্রশ্নে। সরাসরি প্রথম প্রশ্নে আমাদের যে আলোচনার ব্যাপারটা আছে আজকে প্রথম প্রশ্নে, ক্ষেত্রে আমরা সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আমাদের যে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, উনি বর্তমান অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এই দুটা রাজ্যের মানে দক্ষিণের দিকের রাজ্যগুলোয় ভিজিটে গিয়েছেন। অর্থাৎ আমরা কি হয়, এই সচরাচর যখন কোনো প্রজেক্ট বা কোনো সরকারি অনুদান থেকে তৈরি কোনো সংগঠক বা প্রতিষ্ঠান যেগুলো আমরা তৈরি হয়ে থাকি, সেগুলোর উদ্বোধন আমরা কোনো বিশিষ্ট ব্যক্তিকে দিয়ে করে থাকি। কখনো প্রধানমন্ত্রী, বা কখনো রাষ্ট্রপতি, যদি ওটা আন্তর্জাতিক মানে জাতীয় হয়ে থাকে। আবার যদি রাজ্যের ক্ষেত্রে হয় তাহলে রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী দিয়ে। আমরা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে ওই উদ্বোধন হচ্ছে, আমরা এটা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর ছবি। এটা হচ্ছে এন চন্দ্রবাবু নাইডু। এটা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। ইনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী প্রবণ কল্যাণ। আর ইনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল সৈয়দ আব্দুল নাজির। আর ইনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশ থেকে একজন কেন্দ্রীয় মন্ত্রী। ঠিক আছে। তো এইবার একটা জিনিস এই জায়গায় বলা আছে, যেটা বিশেষ করে না বললেই নয়। কি হয়, যখন কোনো সরকারি কাজ হয়ে থাকে তখন কি হয়, ওই এলাকায় যে এমপি থাকে উনি ডাক পান, ওই এলাকায় যিনি এমএলএ থাকে। ঠিক আছে, এবারে কখনো কখনো ডাকা হয়, যান না রাজনৈতিক কারণে, সেটা অন্য ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেম হচ্ছে বা নিয়ম হচ্ছে, ওই এলাকার যত সমস্ত প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, সরকারি প্রতিনিধি যারা দায়িত্ব থাকেন সবাইকে কিন্তু আমন্ত্রণ জানাতে হয়। ঠিক আছে। ঠিক আছে, আমরা এখন পরের প্রশ্নে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি লক্ষ্মী যোজনা সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে চালু করেছে। ঠিক আছে। তো এক্ষেত্রে অপশন এ দিল্লি, পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ড। ঠিক আছে, এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে দিল্লি। আর দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই পাশে ছবিতেও দেখতে পাচ্ছি যে ইনি হচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী, রেখা গুপ্তা। ঠিক আছে। উনি, তার পাশে কয়েকজন মন্ত্রী রয়েছেন। এখানে দিল্লি লক্ষ্মী যোজনা, অর্থাৎ দিল্লি লক্ষ্মী যোজনাতে কি হয়েছে, 21 থেকে 60 বছর পর্যন্ত মেয়েদেরকে প্রত্যেক মাসে 2500 করে টাকা দেওয়া হবে। ঠিক আছে। ঠিক আমাদের রাজ্যে যেরকম অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে, হ্যাঁ, 3000 টাকা করে দেওয়া হয়। ঠিক আছে। তো দিল্লিতে সেরকম হচ্ছে দিল্লি লক্ষ্মী যোজনা। ঠিক আছে। ওটাতে 25,000 টাকা করে দেওয়া হয়। ঠিক আছে। দিল্লির মুখ্যমন্ত্রী আছে রেখা গুপ্তা। এরপরে দিল্লিতে আরেকটা, আমাদের যেমন পশ্চিমবঙ্গে কি হয়, সবুজ সাথী বলে একটা প্রজেক্ট ছিল। আমরা কম্পারিজন করলে আমাদের মনে রাখতে সুবিধা হয়। সবুজ সাথী আগে ছিল, তো বর্তমান হয়তো সবুজ সাথীর নামটা সারথি হয়ে গেছে। ঠিক আছে, সারথি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দিল্লিতে কি হচ্ছে, এটা আমাদের এখানে কি হয়, ছেলে মেয়ে সবাইকে দেওয়া হয়ে থাকে, কিন্তু দিল্লিতে মেয়েদেরকে শুধু দেওয়া হচ্ছে। এবং দিল্লিতে এই প্রজেক্টটার নাম রাখা হয়েছে বিদ্যা বাহিনী যোজনা। বিদ্যা বাহিনী যোজনা। ঠিক আছে। দিল্লিতে এটার নাম রাখা হয়েছে বিদ্যা বাহিনী যোজনা। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে সাইকেল দেওয়া হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক স্মারক কোথায় উদ্বোধন করলেন? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ। ঠিক আছে। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। ঠিক আছে। এক্ষেত্রে কর্ণাটকের একটা ইতিহাস আমরা দেখতে পাবো। আমরা কর্ণাটক সম্পর্কে তো যা জানি জানি, তাহলে এইখানে কেন ওটা তৈরি করা হলো? সব সময় কি হয়, আমরা কোনো একটা জায়গায় যখন তার মানে বিশেষ করে কোনো স্মৃতি স্মারক তৈরি করা হয়, প্রাচীন বা ঐতিহাসিক কোনো স্মৃতি বা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা স্মৃতি জড়িয়ে থাকে। ঠিক আছে। অতীতে সেরকম কি হয়েছিল, 1893 সালে শিকাগোর পার্লামেন্ট অফ দ্য ওয়ার্ল্ডস রিলিজিয়ান্সে
ঐতিহাসিক ভাষণ প্রদানের আগে, তাহলে ওই শিকাগোতে যে ধর্মসভা হয়েছিল 1893 সালে, তার আগে 1892 সালে স্বামী বিবেকানন্দ মহীশূরে গিয়েছিলেন। ঠিক আছে, মহীশূরেরই বর্তমান নাম কর্ণক, ওই ইতিহাসের সময় জায়গাটার নাম মহীশূর ছিল। তো ওইখানে এর ইনগ্রেশন হলো, ওই জন্য এটাকে বিবেক স্মারক নাম দেওয়া হয়েছে। দেখো এখানে আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর, দেখো এই যে প্রোগ্রাম হলে বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল, হ্যাঁ, সেই সংগঠকের কিছু অর্গানাইজার থাকে। এখানে প্রধানমন্ত্রীর ছবি, এটা হচ্ছে কর্ণাটকের রাজ্যপাল থওরচাঁদ গেহলট, এটা হচ্ছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার। ঠিক আছে, যাদের হয়তো জানা নেই যে কর্ণাটকের আগে তো ডি.কে. শিবকুমার ছিল না, কিন্তু উনি ইয়েদ্রাপ্পা যিনি ছিলেন, ঠিক আছে, উনি ইস্তফা দেওয়ার পর আমরা এটা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, তার ডান দিকে রয়েছে কর্ণাটকের রাজ্যপাল থরচাঁদ গেহলট, তার ডান দিকে রয়েছে, এটা হচ্ছে ডি.কে. শিবকুমার। তাহলে ডি.কে. শিবকুমার হচ্ছে কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী। সিদ্ধারামাইয়া ইস্তফা দেওয়ার পর ডি.কে. শিবকুমার কিন্তু কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়েছেন। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কমনওয়েলথ গেমসে পুরুষদের ডেকাথলনে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়লেন কে? তেজস্বিনী শঙ্কর, নীরাজ চোপড়া, লাভপ্রীত সিং, যশ সিং। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা সঠিক উত্তর দেখে যাবো হচ্ছে তেজস্বিনী শঙ্কর। ঠিক আছে, কমনওয়েলথ গেমসে পুরুষদের ডেকাথলনে ব্রোঞ্জ পদক জিতেছেন। তার আমরা এদিকে ছবিটাও দেখতে পাচ্ছি, এই যে তেজস্বিনী শঙ্করের ছবিটা। ঠিক আছে, ডান দিকে আমাদের ছবিটা দেওয়া আছে। ঠিক আছে, এবারে আমরা পরবর্তীকালে একটা ভিডিও নিয়ে আসবো কমনওয়েলথ গেমস 2026-এর, এই ডিটেলস নিয়ে আলোচনা করব আর কি। ঠিক আছে, এরপরে কমনওয়েলথ গেমস 2026-এ নীরজ চোপড়া জেভলিন থ্রোতে কোন পদক পেয়েছেন? সোনা, রূপো, ব্রোঞ্জ কোনোটাই নয়। তাহলে তিনি কি কোনো পদক পাননি? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কমনওয়েলথ গেমসে নীরজ চোপড়া ব্রোঞ্জ, সরি, রৌপ্য পদক পেয়েছেন। ঠিক আছে, জেভলিন থ্রো। ঠিক আছে, তো এই জেভলিন থ্রোতে কি হয়েছে, গোল্ড পেয়েছে শ্রীলঙ্কার একজন খেলোয়াড়, আর সিলভার পেয়েছে নীরজ চোপড়া, আর ব্রোঞ্জ এই একই ইভেন্টে, মানে একটাই খেলাতে ব্রোঞ্জ পেয়েছে যশ সিং। ঠিক আছে, এই দুটো কিন্তু ইন্ডিয়ার নাম, এই দুটো কিন্তু ইন্ডিয়ার নাম। ঠিক আছে, এই দুটো হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, আমরা পরের স্লাইডে তাদের ছবিগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। এই দেখো, এটা হচ্ছে নীরজ চোপড়ার ছবি, সেকেন্ড হয়েছে, আর এটা হচ্ছে যশ সিং। ঠিক আছে, নীরজ চোপড়ার সব থেকে ভালো রেকর্ড যদি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে যে টোকিও অলিম্পিক্স 2020 সালে নীরজ চোপড়া ওইখানে কিন্তু স্বর্ণ পদক পেয়েছিলেন। ঠিক আছে, সেখানে তিনি থ্রো করেছিলেন 87.58 মিটার তিনি থ্রো করেছিলেন। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 2026 কমনওয়েলথ গেমসে মহিলাদের কোন বিভাগে ভারতীয় জুডোকা, মানে যারা জুডো খেলোয়াড়, যামিনী মৌর্য রৌপ্য পদক জিতেছেন। ঠিক আছে, এবার কি হয়, বিভিন্ন ক্যাটাগরিতে খেলা হয়। আমাদের বিভিন্ন ক্যাটাগরি বলতে ব্যাপারটা কি, আমরা যখন প্রাইমারি স্কুল বা হাই স্কুলে পড়াশোনা করি, প্রাইমারি স্কুলে আমাদের ক বিভাগ, খ বিভাগ, জুনিয়র, সিনিয়র ছিল। তো এই ধরনের খেলাগুলোতে ক্যাটাগরিটা মূলত ওজনের ভিত্তিতেই ভাগ করা হয়ে থাকে আর কি। ঠিক আছে, তো এর সঠিক উত্তর হচ্ছে যামিনী মৌর্য জুডোকা। আমরা যামিনী মৌর্য দেখতে পাচ্ছি 57 কেজি, এই যে হচ্ছে যামিনী মৌর্যের ছবি, আর এটা হচ্ছে যামিনী মৌর্যের কোচ। ঠিক আছে, জুডোর খেলার এই পোশাক। আমরা আগে কয়েকদিন আগে গতকালেরই কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছিলাম যে হর্ষ সিং এবং অস্মিতা দেবী, তারা কিন্তু জুডোতে কিন্তু স্বর্ণ পদক পেয়েছিল। ঠিক আছে, তাহলে জুডোতে কিন্তু আমরা তিনটা এই মুহূর্তে আলোচনা করলাম, পরে বিস্তারিত এই ব্যাপারে আরো আলোচনা করবো কমনওয়েলথ গেমস নিয়ে। ঠিক আছে, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয় 2026 সালে 7ই আগস্ট দ্বাদশ জাতীয় হস্তশিল্প দিবস কোথায় উদযাপন করবে? আহমেদাবাদ, গান্ধীনগর, দিল্লি, কলকাতা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে দিল্লিতে 7ই আগস্ট যে ন্যাশনাল হ্যান্ডলুম ডে হয়, ওই জাতীয় হস্তশিল্প দিবস, ওইটা কিন্তু পালন করা হবে কোথায়? দিল্লিতে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু উইল অ্যাটেন্ড দ্য ইভেন্ট অ্যাজ দ্য চিফ গেস্ট। তাহলে আমাদের যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওই হস্তশিল্প উদযাপনের মুখ্য অতিথি হবেন। ঠিক আছে, চিফ গেস্ট প্রধান অতিথি বা মুখ্য অতিথি। ইউনিয়ন টেক্সটাইল মিনিস্টার গিরিরাজ সিংও থাকবেন। জেলেদের নিরাপত্তা, যোগাযোগ এবং নৌ চলাচল উন্নত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার একটি দেশব্যাপী বাস্তবায়ন পরিকল্পনা ভেসেল কমিউনিকেশন অ্যান্ড সাপোর্ট সিস্টেম, ভিসিএসএস,
ভেসেল কমিউনিকেশন অ্যান্ড সাপোর্ট সিস্টেম এর আওতায় ভারত জুড়ে প্রায় 1 লক্ষ সামুদ্রিক মাছ ধরার নৌকা শীঘ্রই দেশীয়ভাবে তৈরি ট্রান্সপন্ডার দিয়ে সজ্জিত হবে। এই ভিসিএসএস প্রযুক্তি কোন সংস্থা তৈরি করেছে? অর্থাৎ এই ভিসিএসএস প্রযুক্তিটা কি হয়, আমরা স্বাভাবিকভাবে মোবাইলে যোগাযোগ করি, ল্যান্ড ফোনও যোগাযোগ করে থাকি, ঠিক আছে? তখন যখন এই সামুদ্রিকরা, উম, জেলেরা যখন মাছ ধরতে চলে যায়, তখন কি হয়, ওই সমুদ্রের মধ্যে নেটওয়ার্ক কাজ করে না, ঠিকঠাক কমিউনিকেট করা যায় না, ঠিক আছে? তো এখন আবার কি হয়, অনেক সময় হয়তো ছোট নৌকা বা ভেসেল নিয়ে গেছে, হয়তো অজ্ঞান হয়ে আছে, হয়তো জীবনে বেঁচে আছে কিন্তু অজ্ঞান হয়ে আছে, মোবাইল হয়তো কল করলো, আমরা মোবাইল লোকেশন দেখতে পাচ্ছি কিন্তু আমরা বুঝতে পারছি না যে কি অবস্থায় আছে, ঠিক আছে, বা নৌকাটা কোথায় আছে। তখন ওটা, এই প্রযুক্তিটা তৈরি করেছে মূলত, ঠিক আছে? ওটা কি প্রযুক্তি, যে এই প্রযুক্তির দ্বারা নৌকার অবস্থানটা জানা যাবে যে নৌকাটা এখন কোথায় আছে। আর কি আরো বেশ কিছু হয়তো প্রযুক্তি আছে, মোটামুটি অবস্থাটা জানা যাবে যে নৌকাটা কোন জায়গায় আছে। আর তাহলে কি হবে, জেলেদের নিরাপত্তাটা বৃদ্ধি পাবে। তাহলে এই প্রযুক্তিটা তৈরি করেছে ইসরো, ঠিক আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অ্যান্ড অর্গানাইজেশন, ঠিক আছে, ইসরো তৈরি করেছে। এইখানে আমরা স্ট্র্যাটেজি হিসেবে আলোচনা করতে পারি যে ডিআরডিও, ডিফেন্স অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিও 1958 সালে এস্টাবলিশড হয়েছিল। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত, ঠিক আছে। আর ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, এই প্রশ্নের যে সঠিক উত্তর, 1969 সালে এস্টাবলিশড হয়েছিল। আর এটা হেডকোয়ার্টার কিন্তু হচ্ছে বেঙ্গালুর, কর্ণাটকের বেঙ্গালুরে অবস্থিত, ঠিক আছে। আর এখানে দ্য ইউনিয়ন ডিপার্টমেন্ট অফ ফিশারিজ অন থার্সডে অ্যাপ্রুভ দ্য ন্যাশনাল রুল আউট অফ দ্য ভিসিএসএস আন্ডার দ্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, ঠিক আছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আন্ডারে কিন্তু এই ফান্ডিং করা হয়েছে ইসরোকে, ইসরো তারপরে এই প্রযুক্তিটা তৈরি করে দিয়েছে, ঠিক আছে। আর ডিআরডিও মূলত দেখবে আমাদের যে প্রতিরক্ষা বিভাগে যে সমস্ত প্রযুক্তিগুলোর কাজে লাগে, ওটাতে ডিআরডিও ইনভলভমেন্ট থাকে, ঠিক আছে। 2030 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে আমরা সবাই জানি যে 2026 সালে, 2026 সালে কোথায় হচ্ছে? গ্লাসগোতে, গ্লাসগো, ঠিক আছে। আর 2022-এ হয়েছিল বার্মিংহাম, বার্মিংহাম, বার্মিংহামে হয়েছিল। আর তাহলে 2030-এ কোথায় হবে, এইটা হচ্ছে এই প্রশ্নের, মানে এই প্রশ্নের উত্তর এটাই চেয়েছে। তাহলে আমরা উত্তর জেনে নেব। তাহলে 2030-এ কোথায় হবে? ভারতবর্ষের আমেদাবাদে হবে, ঠিক আছে। এখানে আমরা আরেকটা জিনিস জানবো যে 2010 সালে নিউ দিল্লিতে কিন্তু কমনওয়েলথ গেমস কিন্তু খেলা হয়েছিল। তাহলে তার 16 বছর পর, আবার 16 ঠিক নয়, 20 বছর পর 2030 সালে আবার হচ্ছে, তো ওটা কোথায় হচ্ছে? আমেদাবাদ, আমেদাবাদ, আমেদাবাদে হচ্ছে, ঠিক আছে। এরপরে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। এখানে স্ট্র্যাটেজি হিসেবে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। আমেদাবাদ শহরটি সবরমতী, সবরমতী নদীর তীরে অবস্থিত আমেদাবাদ শহরটি। এখানে স্ট্র্যাটেজি হিসেবে এগুলো আমরা বলতে পারি, আমরা রিলেট করে পড়লে এটাই হচ্ছে পড়ার একটা মজা। এটা তাহলে সবরমতী নদীর তীরে অবস্থিত। আর পৃথিবীর যে বৃহত্তম স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে অবস্থিত, স্টেডিয়াম আহমেদাবাদে অবস্থিত, কি নাম? নরেন্দ্র মোদী স্টেডিয়াম, নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, একদম শেষের প্রশ্ন। কমনওয়েলথ গেমস 2026-এ সাক্ষী চৌধুরী বক্সিং এর কোন বিভাগে স্বর্ণপদক পেয়েছেন? বারবার আমরা যেটা নিয়ে আলোচনা করলাম যে বক্সিং হয়, বক্সিং এর কিন্তু ক্যাটাগরি হয়, জুডোতে আমরা দেখলাম ক্যাটাগরি আছে, ঠিক আছে। তাহলে ভারোত্তোলনেও আবার ক্যাটাগরি ভাগটা ওজনের ভিত্তিতে করা হয়। তাহলে সাক্ষী চৌধুরী স্বর্ণপদক পেয়েছেন কোন বিভাগে পেয়েছেন? সাক্ষী চৌধুরী, আমরা এখানে দেখলাম সাক্ষী কেজি হচ্ছে 51 কেজি বিভাগে স্বর্ণপদক পেয়েছেন। আমরা ডান দিকে তার উম, ছবি দেখতে পাচ্ছি যেখানে সাক্ষী চৌধুরী উইনার হয়েছে, ঠিক আছে। আর এই যে বক্সিং রিং পিছনে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে,
ঠিক আছে। আর এইখানে আমরা একটা দেখবো যে মেডেল টেলিটা অ্যাকচুয়ালি খেলাটা আজকেও হবে, আজকে যেহেতু 2 আগস্ট, খেলাটা অ্যাকচুয়ালি ওই দুপুর দিক থেকে শুরু হয় আর কি। দুপুর দিক থেকে খেলাটা শুরু হয় আর কি। তো কালকের মানে 1 তারিখ শেষ পর্যন্ত যে আপডেটটা আমরা পেয়েছি, 1 তারিখ আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া 65টা গোল্ড, সিলভার 41, 52, 158, ইংল্যান্ড 26, 40। হ্যাঁ, এই জায়গায় আমরা ভারতের পজিশনটা দেখতে পাচ্ছি 4 নম্বরে আছে, 13টা সোনা, 17টা সিলভার এবং 9টা ব্রোঞ্জ। ঠিক আছে, মানে 39টা আর কি। ঠিক আছে, এইবারে এইখানে তোমরা আরেকটা জিনিস দেখবে, টোটালটা বেশি থাকলেও কিন্তু র্যাঙ্ক লিস্টের উপরে অনেক সময় অনেকে থাকে না। যেমন আমি এইখানে একটা জিনিস দেখো, জেমিকার টোটাল কত আছে? 18 আছে। ঠিক আছে, ও কিন্তু উপরে আছে। নিউজিল্যান্ডের টোটাল কত আছে? 28, উপরে কিন্তু নেই। মূলত গোল্ডের বেশিটা কিন্তু ধরা হয়ে থাকে, মানে কারো যদি গোল্ডের সংখ্যাটা বেশি থাকে তাহলে কিন্তু সবসময় সে টপ পজিশনে থাকবে। ঠিক আছে, আজকে শেষ হবে 2 আগস্ট কমনওয়েলথ গেম শেষ, তারপরে আমরা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ। আপনার আপনার ভালোবাসা ও সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ, যারা ক্লাসটা পুরো সময় ধরে দেখলে, আমাদেরকে যারা সাপোর্ট করছো। তো যদি তোমাদের বিশেষ কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে গিয়ে, বা কোনো ইনফরমেশন যদি আরো দরকার হয়ে থাকে সেটাও বলতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, বা আমাদের সঙ্গে যদি যুক্ত হতে চাও এই নাম্বারে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ।